আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অর্গানিকের পড়বো। অর্গানিকের অল্প কয়েকটা কিছু পড়বো, এই কয়টা। দেন নেক্সট ক্লাসে আমরা আরও অল্প একটু কার্যকরীমূলক, প্রতিস্থাপক এগুলো পড়ে নামকরণের দিকে যাবো আর কি। তো আজকের ক্লাসে এই ছোট ছোট এমসিকিউ, যেগুলো থেকে এমসিকিউ আসে এগুলো পড়াবো, অ্যান্ড যেগুলো অর্গানিকে না জানলেই নয় এই টাইপের বিষয় দিয়ে পড়াবো, ঠিক আছে? তো এই অর্গানিকে একটা শব্দ তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। সি এবং এইচ সম্মিলিত যৌগ, কার্বন এবং হাইড্রোজেন সম্মিলিত যৌগকে হাইড্রোকার্বন বলে। অ্যান্ড এই হাইড্রোকার্বন আবার দুই প্রকার, সম্পৃক্ত এন্ড অসম্পৃক্ত। সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার, সম্পৃক্ত এন্ড অসম্পৃক্ত। আমরা যে অ্যালকেন বলি CnH2n+2, CnH2n+2 অ্যালকেন, এই অ্যালকেন কিন্তু সম্পৃক্ত বন্ধনের ডেফিনিশনে পড়ে, আর অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটা অসম্পৃক্ত, ঠিক আছে? অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটা অসম্পৃক্ত। দেন নেক্সটে আমরা ইতিহাসের দিকে যাই একটু 1808 সালে 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস, নাম কি? বার্জেলিয়াস, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, বিজ্ঞানী বার্জেলিয়াস। এই বার্জেলিয়াস কী করছে? উনি বলছে যে পৃথিবীর যত যৌগ আছে সব দুই প্রকার, একটা জৈব আর একটা অজৈব। একটা জৈব আর একটা অজৈব। তো ওনার মতে যেই প্রাণী বা যে উদ্ভিদ বা যেগুলোর মধ্যে প্রাণ আছে বা যারা জীব, তারা সবাই হচ্ছে জৈব যৌগ, অ্যান্ড যত নির্জীব বস্তু আছে সব অজৈব যৌগ। ওকে, যত নির্জীব বস্তু আছে সব অজৈব যৌগ। তিনি প্রত্যেকটা যৌগকে জাস্ট এই দুইটা জৈব যৌগ অ্যান্ড অজৈব যৌগে ভাগ করেন। অ্যান্ড 1815 সালে আরও একটা থিওরি আসে, ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণ শক্তি মতবাদ নামে। তো এখানে আমার লেখার জায়গা হয় না, এই জন্য ওই পৃষ্ঠা যা বুঝাইতেছি। এই প্রাণশক্তির মতবাদটা কি? প্রাণশক্তির মতবাদে ভাইটাল ফোর্স থিওরি আর কি, এই মতবাদে বলছে যে আমাদের যে NH4CnO আছে, এটাকে আমরা কি যেন বলি? এটাকে আমরা বলি অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াকে হিট দিলে কি হয় জানো? ইউরিয়া হয়, ইউরিয়া। আর ইউরিয়া কিন্তু একটা জৈব যৌগ, ঠিক আছে? ইউরিয়া কিন্তু ফুললি একটা জৈব যৌগ এটা। বাট এটা কি হয়েছে, উনি তো বলছে, অ্যান্ড বার্জিলিয়াসের আরেকটা কথা ছিল, উনি বলছে যে এগুলা ল্যাবরেটরিতে তৈরি করা যায় না, এগুলা জাস্ট অনলি নিজে নিজে হয়। বাট ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তির মতবাদে দেখলাম যে অ্যামোনিয়া না, এটা অ্যামোনিয়াম সায়ানেট। CnO আছে, অ্যামোনিয়াম সায়ানেট। সরি মিস্টেক হয়ে গেছে। তো এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়াটার সংকেতটা লিখে দেই। ইউরিয়ার সংকেতটা NH2CO NH2। ওকে, দেখা যাচ্ছে? তো এই ইউরিয়ার সংকেতটা হচ্ছে NH2CO NH2। এটা একটা পূর্ণ যৌগ। বাট উনি প্রাণশক্তির মতবাদে কি দেখাইলেন? আরেকজন বিজ্ঞানীর নামটা আমার খেয়াল নাই। তো ওই বিজ্ঞানী ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি করে দেখাইছে, দেন সবাই বুঝলো না আসলে জৈব যৌগ কি করা যায়, কৃত্রিমভাবে তৈরি করা যায়। অ্যান্ড এবার আমরা জৈব যৌগের মধ্যে যেসব মৌল আছে ওইগুলোকে মনে রাখার একটা টেকনিক দেখবো, ঠিক আছে? এই টেকনিকটা বন্দি পাঠশালা ইয়ার ভাই থেকে নাও, হ্যামা নাও চপস। এই হ্যামা দিয়ে হচ্ছে হ্যালোজেন। হ্যামা দিয়ে কি? হ্যামা দিয়ে হ্যালোজেন। দেন নাও দিয়ে নাইট্রোজেন, সি দিয়ে কার্বন, এইচ দিয়ে হাইড্রোজেন, ও দিয়ে অক্সিজেন, পি দিয়ে এস দিয়ে সালফার, পি দিয়ে ফসফরাস, ঠিক আছে? হ্যালোজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। হ্যালোজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। আবার একটু বলো, হ্যালোজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন,
অক্সিজেন, ফসফরাস, সালফার, ঠিক আছে। তো দেন এবার আমরা নেক্সটে আসি। এই যে লেখাই আছে যৌগ যৌগ প্রাচুর্যতার কারণে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এমসিকিউ আসলেও আসতে পারে। সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে আমাদের যে এখানে লিখি, পৃথিবীতে আমাদের যে যৌগ যৌগ, এই যৌগ যৌগ কত জানো? 80 লক্ষ প্লাস। আচ্ছা, দেন জৈব যৌগ হচ্ছে 80 লক্ষ প্লাস, অ্যান্ড অজৈব যৌগ কত জানো? 1 লক্ষেরও কম। 1 লক্ষেরও কম। 1 লক্ষেরও কম জৈব যৌগ, 80 লক্ষ প্লাস। তো দেখতেই তো, মানে তুমি বুঝতেই তো পারছো কি পরিমাণ জৈব যৌগ আমাদের পৃথিবীতে আছে, ঠিক আছে। থাকারই কথা। হ্যালোজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এগুলোর সংখ্যা তো প্রকৃতিতে বেশি, অন্য কিছু তো নাই। দেন এবার আসো যৌগ যৌগ প্রাচুর্যতার কারণ। এই যে 80 লক্ষ যৌগ যৌগ কেন কেন হয়েছে? 5টা কারণ। ক্যাটিনেশন, সমাণু বা সমানুতা একই। পলিমার বন্ধন, মানে বন্ধন প্রকৃতি আর কি। আর আরেকটা হচ্ছে সংকরায়ন প্রকৃতি। মূলত 5টা জিনিসের জন্য যৌগ যৌগ এত বেশি। মানে এখানে আরো একটা নোট আছে, দেখা যাইতেছে কিনা, হ্যাঁ যাইতেছে। নোটটা হচ্ছে যে সকল যৌগ যৌগে কার্বনের যোজনী 4। এমসিকিউ আসলেও আসতে পারে। সকল যৌগ যৌগে কার্বনের যোজনী 4। ইনফরমেশনটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো। অ্যান্ড দেন এবার আমরা আসি ক্যাটিনেশন। এই যে প্রাচুর্যতার কারণের মধ্যে এই যে ক্যাটিনেশন আছে, এই যে ক্যাটিনেশন, এটা মানে কি, এটা দ্বারা কি বোঝায়? এই ক্যাটিনেশন হচ্ছে কার্বনের অসংখ্য পরমাণু যদি নিজেদের সাথে অন্য কারোর সাথে না, ছোট বা বড় শিকলের দ্বারা যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের যৌগ গঠন করার ক্ষমতা, মানে কার্বন নিজেরা ছোট বড় নিজেরা বিভিন্ন দৈর্ঘ্যের যৌগ গঠন করার তাদের যে ক্ষমতাটা, আই এগেন রিপিট, ক্ষমতাকে ক্যাটিনেশন বলে, ঠিক আছে। ক্ষমতাকে ক্যাটিনেশন বলে। এটার একটা উদাহরণ আছে, যেমন খুবই পপুলার উদাহরণ বাকিবল। এই বাকিবলের পারমাণবিক ভর 60, দেন আণবিক ভর 720, অ্যান্ড এটার যে সংকরায়নটা হচ্ছে sp2। ওকে, সো ক্যাটিনেশনের উদাহরণ কি? বাকিবল। আরেকটা আছে ফুলমিনিস্টার, বাট ওইটা লাগবে না, এটাই থাক, বাকিবল থাক। এই বাকিবল কিন্তু দেখতে ফুটবলের মতো, ঠিক আছে। এই বাকিবলটা দেখতে ফুটবলের মতো। এটার পারমাণবিক ভর কত? 60, আণবিক ভর 720, অ্যান্ড সংকরায়ন sp2। আরও কিছু উদাহরণ আছে, লাইক ফুলারিনের মধ্যে যদিও বাকিবল এক টাইপ অফ ফুলারিন, সরি, ফুলারিনের প্রকারভেদ আলাদা। এটা হচ্ছে যে বুকমিনিস্টার ফুলারিন। এই বাকিবলটাকে কি বলে? বুকমিনিস্টার ফুলারিন। আর নর্মাল ফুলারিনের মধ্যে আছে তোমার C32, C50, C60 অ্যান্ড C70। কি? C32, C50, C60 অ্যান্ড C70। যে 60 না, মানে C60, ওইটাই হচ্ছে আমাদের বাকিবল বা বুকমিনিস্টার ফুলারিন, ঠিক আছে। হয়েছে। ক্যাটিনেশন এতটুকু জানলে চলবে, বাকিটা তোমার বই থেকে পড়ে নিও, ঠিক আছে। আর এবার আসো, ফোকাস হারাচ্ছে কেন? এবার আসো প্রাণশক্তির মতবাদ নিয়ে। ভাইটাল, এটা তো বুঝাইলাম, ঠিক আছে। আরো একটা কথা, আমরা যে কার্বন দেখি না, এই কার্বন কিন্তু প্রকৃতিতে 3 রূপে থাকতে পারে। 1 গ্রাফাইট, 2 হীরক, 3 ডায়মন্ড। যদিও হীরক ডায়মন্ড কাছাকাছি, বাট তোমরা আবার ইংরেজি দেখলে ভয় পাই, ভাই জন্য দিয়ে দিছি। দেন নেক্সট আসি সমানুতা। এটাও কিন্তু মানে
যৌগ যৌগ কেন এত বেশি তার মধ্যেই পড়ছে সমানতা। সমানতা নিয়ে ডিটেইলস পড়া আছে নেক্সটে, বাট আপাতত আমরা মানে জেনে রাখি আর কি সমানতা কি। সেটা হচ্ছে আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত ভিন্ন, এটা এক রকমের সমানতা হয়। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আবার এক্ষেত্রে ত্রিমাত্রিক স্থানবিন্যাসও ভিন্ন হয়। আমাদের যে সমানতা এটা দুই প্রকার, কি জানো? গাঠনিক দেন স্টেরিও। গাঠনিক কোনটা? যদি আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তাহলে ওইটাকে বলে গাঠনিক সমানতা। আর যদি ত্রিমাত্রিক স্থানবিন্যাস বা 3D যে স্ট্রাকচারটা ওইটা যদি চেঞ্জ হয় তাহলে ওইটাকে বলে স্টেরিও সমানতা। এদিকে গাঠনিক সমানতা আবার 5 প্রকার। আর স্টেরিও সমানতা হচ্ছে 2 প্রকার। 5 প্রকারের মধ্যে হচ্ছে গিয়ে তোমার শিকল সমানতা, তারপর কি বলে কার্যকরীমূলক, মেটামারিজম, শিকল সমানতা, কার্যকরীমূলক, মেটামারিজম, টটোমারিজম, দেন হচ্ছে গিয়ে ভুলে তো গেছি, শিকল সমানতা, মেটামারিজম, টটোমারিজম, কার্যকরীমূলক, দেন আরে কিছু একটা ছিল তো ভুলে গেছি তো, আচ্ছা যাক বাদ দাও। আর স্টেরিও সমানতা 2 প্রকার, জ্যামিতিক ও আলোক সমানতা। জ্যামিতিক ও আলোক সমানতা ও মনে পড়ছে, শিকল সমানতা, অবস্থান সমানতা, শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, টটোমারিজম আর মেটামারিজম। কটা হয়েছে? 5টা। শিকল, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম, টটোমারিজম। শিকল, দেন কার্যকরীমূলক, দেন অবস্থান, দেন মেটামারিজম, টটোমারিজম। আর স্টেরিও 2 প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক স্টেরিও সমানতা, দেন আলোক স্টেরিও সমানতা, দুইটা ভিন্ন। এগুলো নিয়ে নেক্সটে আরো পড়া আছে। দেন এবার আসো পলিমারকরণ। এটাও কিন্তু মানে যৌগ কেন বেশি ওইটার কারণে মধ্যে পড়ছে। এটা নিয়ে আবার মানে ফুল সিলেবাসে ক্লাস আছে, শর্ট সিলেবাসে ক্লাস নাই। তো ছোট ছোট মনোমার, বুঝছো? মনোমার তো চিনো, এন, মনোমার এন না, মনোমার না, এন না, সরি ভুল করে লিখে ফেলছি। ছোট ছোট মনোমার বারবার যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করলে বৃহৎ, তো সরি ওই সময় ভিডিও কেটে গেছিল আর কি। তো পলিমার কি? ইথিন। হ্যাঁ, যদি আমরা ছোট ছোট মনোমারকে বারবার যুক্ত করি তাহলে বৃহৎ অণু গঠন করে, অ্যান্ড ওই বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াকে পলিমারকরণ বলে। ঠিক আছে, পলিমারকরণ বলে। এটা একটা প্রক্রিয়া, লাইক যেমন ইথিনের পলিমার। কিসের পলিমার? ইথিনের পলিমার। CH2 ডাবল বন্ড CH2 ইথিন, এটাকে তাপ ও চাপ দিলে ইথিনের পলিমার হয়। দেখা যায় কিনা? হ্যাঁ, এই যে এটা এই যে, ঠিক আছে, ইথিনকে তাপ ও চাপ দিলে ইথিনের পলিমার হয়। দেন এবার আসো যৌগ-যৌগের বৈশিষ্ট্য নিয়ে পড়বো। ঠিক আছে, যৌগ কেন এত বেশি? যৌগ-যৌগের বৈশিষ্ট্য, সরি এটা কেন এত বেশি না, এটা যৌগ-যৌগের বৈশিষ্ট্য। মানে যৌগ-যৌগ ঠিক কেমন আর কি? একটা হচ্ছে সংযুক্তি, দেন হচ্ছে বন্ধন প্রকৃতি, যৌগ-যৌগের বন্ধন প্রকৃতি সমযোজী, যৌগ-যৌগের বন্ধন প্রকৃতি সমযোজী, যৌগ-যৌগের বন্ধন প্রকৃতি সমযোজী, যৌগ-যৌগের বন্ধন প্রকৃতি সমযোজী। দেন যৌগ-যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক নিম্ন। যৌগ-যৌগের দ্রাব্যতা অপোলার, নট পোলার, এটা অপোলার। জ্বলন ও দহন, যৌগ-যৌগের জ্বলন ও দহন কিন্তু পূর্ণ দহন ও পূর্ণ জ্বলন হয়। দেন তড়িৎ অপরিবাহী। দেন কি বলছিলাম, যে যৌগ-যৌগের তড়িৎ পরিবাহিতা অপরিবাহী, যৌগ-যৌগ কিন্তু পরিবাহী না। অ্যান্ড যৌগ-যৌগের সংখ্যা 80 লক্ষ প্লাস, যৌগ-যৌগের সংখ্যা 80 লক্ষ প্লাস। অ্যান্ড আরও একটা কথা, যৌগ-যৌগের কিন্তু সমগোত্রীয় শ্রেণী আছে। হ্যাঁ, যৌগ-যৌগের সমগোত্রীয় শ্রেণী আছে। অ্যান্ড যৌগ-যৌগের যে বিক্রিয়ার কৌশলটা হচ্ছে জটিল। অ্যান্ড যৌগ-যৌগের বিক্রিয়ার যে গতি, মানে যেই গতিতে বিক্রিয়া হয় এটা খুব মন্থর বা ধীর গতিতে বিক্রিয়া হয় আর কি। হ্যাঁ, তো বৈশিষ্ট্যের মধ্যে এই 9টাই, ভালো করে পড়লে একটু MCQ আসবো।
সংযুক্তি বন্ধন প্রকৃতি সমযোজী গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন দ্রাব্যতা অপলার জ্বলন পূর্ণ তৎপরিবাহিতা অপরিবাহী যৌগের সংখ্যা 80 লক্ষ প্লাস দেন সমগোত্র শ্রেণী বিদ্যমান বিক্রিয়া কৌশল ও গতি জটিল ও মন্থর। দেন এবার আসো একটা ছোট ট্রিক্স নিয়ে আসছি। যৌগ যৌগ কেন এত বেশি, এই যে 5টা, যদিও ট্রিক্স লাগে না, মনে রাখা যায়, বাট আমি এটাও বন্দি পাঠশালা এয়ার ভাইয়ের থেকে নিছি আর কি। হ্যাঁ, তোমরা আবার পরে বলবা কপি করছি, কপি করি নেই রে ভাই, বলে দিছি আমি যে এয়ার ভাইয়ের থেকে নিছি। এই পলি মানে পলিমারকরণ, ক্যাট মানে বুঝাই যাইতেছে ক্যাটিনেশন না, ওইদিকে আমি ভুল করে ফেলছিলাম, ক্যাটিনেশন। এবার এই বিদ্যা দেখা যাইতেছে না, হ্যাঁ, এই বিদ্যা হচ্ছে বন্ড বা বন্ধন, এই বিদ্যা হচ্ছে বন্ড বা বন্ধন। দেন এই যে এস আছে, ও না কিন্তু এস, হ্যাঁ, দুইটা আছে দিকে, তো একটা এস দিয়ে হচ্ছে সংকরায়ন, আরেকটা এস দিয়ে হচ্ছে দেখা যাইতেছি না, হ্যাঁ, আরেকটা এস দিয়ে হচ্ছে সমানুকরণ, সমানুকরণ। তো 5টা কারণে কিন্তু এই ট্রিক্সে দেখাই দিছি আর কি। হ্যাঁ, এটা বন্দি পাঠশালা এয়ার ভাইয়ের কাছে পাইবা এই ট্রিক্সটা, ওনারই বানানো, আমি কপি করছি আর কি। দেন এইবার আসো ডিগ্রি কি, ব্যাচেলর ডিগ্রি, অনার্স মাস্টার্স ডিগ্রি না, এটা কার্বনের ডিগ্রি, যৌগের ডিগ্রি না, এটা কার্বনের ডিগ্রি। যদি আচ্ছা আগে একটু বুঝা নেই, হ্যাঁ, এই যে নিচে একটা উদাহরণ দেওয়া আছে, এই দেখো CH3 নিচে CH3, দেন CH2 CH উপরে দিয়ে CH3 অ্যান্ড পাশে দিয়ে CH3। তো ডিগ্রিটা হচ্ছে একটা কার্বনের আশেপাশে ঠিক যতগুলো কার্বন সরাসরি যুক্ত থাকে তাকে ওই কার্বনের ডিগ্রি বলে, এই উদাহরণটা দেখো, এই CH3 এটা কত ডিগ্রি জানো? 1 ডিগ্রি, কারণ এটার এক পাশে কার্বন আছে আর অন্য কোনো পাশে নাই, যদি এক পাশে থাকে 1 ডিগ্রি। অ্যান্ড এই CH এর বেলায় দেখো এটার কিন্তু 3 দিক দিয়ে আছে, এই CHটার এদিক দিয়ে একটা বন্ড আছে, এদিক দিয়ে একটা বন্ড আছে, এদিক দিয়ে একটা বন্ড আছে, তো এটা 3 ডিগ্রি। এই যে এই পাশে একটা কার্বন আছে, এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, 3 ডিগ্রি, 3 পাশে কার্বন আছে। এবার এই CH2 এর কথা বলো, এটা কিন্তু 2 ডিগ্রি, এই পাশে একটা কার্বন আছে, এই পাশে একটা কার্বন আছে, এটা 2 ডিগ্রি। দেন এই যে CH আছে, এটা কয় ডিগ্রি বলতে পারবা? এদিকে একটা CH আছে, উপরে একটা CH আছে, পাশে একটা CH আছে, মানে 3টা CH, সো এটা 3 ডিগ্রি। অ্যান্ড উপরে এই যে দেখো, যদি কোনো কার্বন 1 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা প্রাইমারি কার্বন বলি। কি বলি? প্রাইমারি কার্বন। 2 ডিগ্রি হলে সেকেন্ডারি কার্বন, 3 ডিগ্রি হলে টারশিয়ারি কার্বন, আর 4 ডিগ্রি হলে, 4 ডিগ্রির উপরে হওয়া পসিবল না, 4 ডিগ্রি হলে কোয়াটারনারি কার্বন। আর যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা সুপার প্রাইমারি কার্বন বলে। তো 4 ডিগ্রি লাগলেও মাঝে মাঝে লাগে, বাট অ্যাডমিশনে লাগে, এখানে এত লাগে না। আর 0 ডিগ্রি টাইমে বলে রাখছি আর কি সুপার প্রাইমারি কার্বন বলে। দেন এবার আসো, এই প্রাইমারি যে ডিগ্রিটা আছে, মানে ওই যে 1 ডিগ্রি, এটা 2 প্রকার, ISO অ্যান্ড NEO। ISO অ্যান্ড NEO, এর পাশে ISO কি দিয়ে রাখছি, কার্যকরী মূলকের বিপরীত পাশে একটা CH3 থাকবে। কার্যকরী মূলক নিয়ে পরে কথা বলবো, এখন কার্যকরী মূলক কি এটা জানার দরকার নাই, জাস্ট এইটা মনে রাখো, কার্যকরী মূলকের বিপরীত পাশে একটা CH3 থাকলে ওইটাকে ISO বলে। এই যে উদাহরণটা, CH3 বন্ড CH, উপরে দিয়ে CH3, দেন CH2OH, এই OH-টা হচ্ছে কার্যকরী মূলক, OH-টা কার্যকরী মূলক। হ্যাঁ, কার্যকরী মূলক নিয়ে নেক্সটে কথা বলবো, এখন না। কার্যকরী মূলক বহুত আছে, অ্যান্ড এটাই
ইম্পর্টেন্ট, ঠিক আছে? And এই যে যে যৌগটা, এই যৌগটাকে আমরা বলি আইসোপেন্টেন, আইসোপেন্টানল, আইসোপেন্টানল, আইসোপেন্টানল উদাহরণটা। আর এবার আসো NEO, একটা তো গেছে ISO, আরেকটা হচ্ছে NEO। NEO কি? কার্যকরী মূলকের বিপরীত পাশে, কার্যকরী মূলকের বিপরীত পাশে 2 নং কার্বনে 2টা CH3 থাকবে, 2 নং কার্বনে 2টা CH3 থাকবে। এদিকে কিন্তু একটা CH3, আর এই NEO তে 2টা CH3। এই যে উদাহরণটা দেখো, CH3 এটা 1 ডিগ্রি অ্যান্ড C এটা 4 ডিগ্রি। এই যে এটা কিন্তু 4 ডিগ্রি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই সিটা 4 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। CH2OH, এই OH-টা হচ্ছে কার্যকরী মূলক, মানে এটাকে NEO পেন্টানল বলে, ঠিক আছে? দেন আর অল্প একটু জিনিস, এরপরে শেষ। দেন বাকিটা নেক্সটটা পড়বো। সেটা হচ্ছে C সংখ্যা থাকলে ওইটাকে কি বলে? 1 থাকলে মিথ, 2 থাকলে ইথ, 3 থাকলে প্রোপ নট প্রেপ, 4 থাকলে বিউট নট বাট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অক্ট, 9 থাকলে নন, 10 থাকলে ডেক, 11 থাকলে আনডেক, 12 থাকলে 12 থাকলে ডোডেক, 13 থাকলে ট্রাইডেক। এয়ারপোর্টগুলো লাগে না, বাট 20 দিয়ে রাখছি। 20 থাকলে এটারে ইকোস বলে, ইকোস। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা আরও কিছু নিয়ে হাজির হবো, বন্ড লাইন স্ট্রাকচার, দেন আরও কিছু আছে, আর অল্প একটা জিনিস নিয়ে দেন দেখি নামকরণের দিকে যেতে পারি কিনা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।